সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় সবাই খুবই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের যে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে সেখানে একটা অনুশীলনী আছে এবং অনুশীলনীটা হচ্ছে 13.2-এর গুণোত্তর ধারা। তো ইতিপূর্বে তোমাদের সমান্তর ধারা নিয়ে ব্যাপক আকারে আলোচনা করেছি। আজকে আলোচনা করব গুণোত্তর ধারা নিয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে গুণোত্তর ধারা। তো তোমরা সবাই আমার এই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তোমরা গুণোত্তর ধারার যত অঙ্ক আছে সবগুলোই তোমরা অতি সহজেই সমাধান করতে পারবা যদি আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গুণোত্তর ধারা সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমি একটু বলতে চাই যে তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমার ফোনে চলে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 13.2 অধ্যায় একটু আলোচনা করতে গেলে একটু সময় একটু বেশি লাগবে। তো সময় বেশি লাগলেও তোমরা আমি আশা করব তোমরা ধৈর্য সহকারে আমার এই ক্লাসটা দেখবা। তো চলো আমরা শুরু করি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু প্রথমে গুণোত্তর ধারা যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা তোমাদের কাছে বলতে চাই। তো গুণোত্তর ধারার সংজ্ঞা হচ্ছে, গুণোত্তর ধারা হচ্ছে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্যের যে অনুপাতটা যদি সবসময় সমান হয় তখন তাকে গুণোত্তর ধারা বলে। আমি তোমাদের সুবিধার্থে আবারও বলছি, কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্যের অনুপাত যদি সবসময় সমান হয় তখন তাকে গুণোত্তর ধারা বলে। যেমন খেয়াল করে দেখো, আমি গুণোত্তর ধারা সমান্তর ধারা নিয়ে ইতিপূর্বে আমি আলোচনা, তো আমার আজকের আলোচনার বিষয় শুধুমাত্র গুণোত্তর ধারা। খেয়াল করে দেখো, আমরা 4, 8, 16, 32, 64, তুমি এই ধারাটা খেয়াল করে দেখো, এটা একটা গুণোত্তর ধারা। কেননা এখানে আমরা গুণোত্তর ধারা বুঝবো কীভাবে, যে অর্থাৎ প্রত্যেকটা পদের, দেখো আমরা এখানে এই পদ আর এই পদ যদি আমরা করি, অনুপাতটা করি, অর্থাৎ 8/4 = 2 হবে, 16/8 = 2 হবে, 32/16 = 2 হবে, 64/32 = 2 হবে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে অনুপাতটা সমান হচ্ছে। অর্থাৎ এই পদ থেকে খেয়াল করে দেখো যে এই 8/2 = 2 হবে, 16/8 = 2 হবে, 32/16 = 2 হবে, 64/32 = 2। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনুপাতটা আমরা সবসময় সমান পাচ্ছি। এর জন্য এটা একটা গুণোত্তর ধারা। তো এই অধ্যায়টা অনেক লং প্রসেস, তো আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। চলো আমরা ইতিপূর্বে আমরা বুঝে গেলাম যে কিভাবে গুণোত্তর ধারা হয়, সেই সম্পর্কে তোমাদের ধারণা দিলাম এবং তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে গুণোত্তর ধারা বোঝা যায়, তার একটা টেকনিক আমি শিখিয়ে দিলাম, যে সাধারণ অনুপাতটা সবসময় সমান হবে। দেখো আমরা কয়েকটা সূত্র আমরা আলোচনা করি। যেমন আমরা 1 + 2 + 3 এভাবে, অর্থাৎ সূত্র হচ্ছে n × n + 1/2। এটা লেখা যায় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল সমান লেখা যায় যে 1² 2² 3² এভাবে n² পর্যন্ত আছে।
তাহলে আমরা লিখব n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 6। আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছো। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা আরটা লিখব যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমি আবারও বলছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে 1 কিউ 2 কিউ 3 কিউ, এভাবে n কিউ পর্যন্ত লিখলাম। আমরা কি লিখবো? আমরা n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখলাম। এটা অনেকে তো এভাবেও লেখো যে n স্কোয়ার n প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই 4। তোমরা অনেকেই এভাবেও লেখো, আমি জানি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমরা এই গুণোত্তর ধারা অঙ্কগুলো করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই সূত্রগুলো আমাদের জানতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই সূত্রগুলোকে মুছে দিচ্ছি। আর দেখো, আমরা সমান্তর ধারার ক্ষেত্রে পড়েছিলাম যে n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ আমরা সমান্তর ধারার ক্ষেত্রে পড়েছিলাম n তম পদ সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা যখন অঙ্কটা আমি করব এবং যখন দেখব যেটা গুণোত্তর ধারা, সেক্ষেত্রে n তম পদ আমাদের এটা লিখলে হবে না। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে n তম পদ সমান a আর এর পাওয়ার দিতে হবে কত? n মাইনাস ওয়ান। এটা আমাদের দিতে হবে n তম পদ নির্ণয় করার ক্ষেত্রে। এই আমাদের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। কখন প্রয়োগ করতে হবে? যখন দেখবো আমরা এটা কি গুণোত্তর ধারা। এটা যখন গুণোত্তর ধারা, সেই ক্ষেত্রে n তম পদ সমান a আর তার পাওয়ার হবে n মাইনাস ওয়ান। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র আছে দুইটি। আমি পর্যায়ক্রমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং কয়েকটা শর্ত আছে যে সমষ্টি এস এন সমান এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। আমাদের একটা শর্ত আছে, যখন আর এর মান একের থেকে বড়, অর্থাৎ আর দ্বারা কি বোঝায়? আর দ্বারা বোঝায় সাধারণ অনুপাত। অর্থাৎ যখন সাধারণ অনুপাত যখন এক থেকে বড় হবে, সেক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্র হবে a ইন্টু ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর এর পাওয়ার হবে n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এটা আমাদের একটা সমষ্টি নির্ণয় সূত্র, তোমাদের দেখিয়ে দিলাম সূত্রটা। দেখো দ্বিতীয় সূত্র আছে এস এন সমান এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর, যখন আর এর মান একের থেকে ছোট হবে। যখন আর এর মান একের থেকে ছোট হবে, সেক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে a ইন্টু ওয়ান মাইনাস আর এর পাওয়ার হবে n বাই ওয়ান মাইনাস আর। এই দুটা সমষ্টি নির্ণয় সূত্র আমাদের জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আমি তোমাদের যে কয়েকটা সূত্র সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা দিলাম, আমি আশা করছি তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। তো চলো যাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের অনুশীলনী আমি তোমাদের কয়েকটা অনুশীলনীর প্রশ্ন, সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করছি। চলো যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, এখানে একটা অঙ্ক কথা বলেছে যে 64 32 16 8। দেখো চৌষট্টি 32 16 8 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখবে, এটা আমি তোমাদের বলেছি যে গুণোত্তর ধারা নির্ণয়ের, অর্থাৎ এটা যে গুণোত্তর ধারা, এটা বোঝার একটাই সিস্টেম আছে, সেটা হলো সাধারণ অনুপাত। অর্থাৎ দেখো 32 ভাগ 64 সমান 1/2, 16 ভাগ 32 সমান 1/2, 8 ভাগ 16 সমান 1/2। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অনুপাতটা, সাধারণ অনুপাতটা একই অর্থাৎ সেম হচ্ছে, অর্থাৎ এবং তার মান হচ্ছে হাফ। সে কারণে এটা কি গুণোত্তর ধারা। তাহলে আমরা এখানে লিখব, এখানে প্রথম পদ এর সমান 64,
সাধারণ অনুপাত আর সমান, দেখো আমরা 32/64 সমান 1/2 হলো। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে এখানে বলেছে ধারাটির অষ্টম পদ কত, সুতরাং আমরা লিখব, সুতরাং লিখবো আমরা অষ্টম পদ সমান, আমি আগেই বলেছি যখন সাধারণ অনুপাত হবে, অর্থাৎ যখন আমরা দেখব যেটা গুণোত্তর ধারা, সেক্ষেত্রে অষ্টম পদ নিয়ে সূত্র হচ্ছে এ আর, যেহেতু অষ্টম পদ 8 থেকে আমার 1 মানে দিতে হবে, তা এ আর 7। তো দেখো এর মান আমাদের হয়েছে 64, আর এর মান আমাদের হয়েছে 1/2, তার পাওয়ার হবে 7। তো আমরা এখানে চলে গেলাম 64 গুণ 1/2 উপর 7 মানে 128। তা আমরা কাটাকাটি করলে 2 হলো, অর্থাৎ 1/2 হলো, 1/2 হলো। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, তাহলে অষ্টম পদ হলো 1/2। সুপ্রিয় শিক্ষার্থী 1/2, আমি খেয়াল করে দেখি 2 উপর 7 মানে 128 কীভাবে হয় এটা তোমাদের একটু দেখি। দেখো অর্থাৎ 2 আমাদের 7 বার গুণ করতে হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 2 4, 4 2 8, 2 16, 2 32, 2 64, 64 আর 2 গুণ কত হবে, 4 2 6 3 12, অর্থাৎ 128, 4 2 8, 6 2 12, অর্থাৎ 128 হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো অষ্টম পদ আমাদের হলো 128, আমাদের এটাই নির্ণয় অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়ে আমরা কিভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করব। দেখো এখানে 6 নম্বর অঙ্কটা আমরা করব। 3 9 27 বলছে ধারাটি প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা আগেই বলেছি যে এটা একটা কি গুণোত্তর ধারা। কেন 9/3 সমান 3, 27/9 সমান 3, অর্থাৎ নিঃসন্দেহে এটা বুঝতে পারলাম আমরা যে এটা একটা গুণোত্তর ধারা। তো খেয়াল করে দেখো, তো আমরা লিখব এখানে প্রথম পদ এ সমান 3, সাধারণ অনুপাত আর সমান 9/3 সমান 3। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করে দেখবে, যেহেতু এখানে বলা হয়েছে যে 14টি পদের সমষ্টি, তো আমি তোমাদের আগেই শিখিয়ে দিয়েছি যে সমষ্টি নির্ণয়ের সূত্র দুটা, এবং কোন ক্ষেত্রে কোন সমষ্টি নির্ণয়ের সূত্রটা পড়ে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরেও আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু আলোচনা করছি। দেখো এখানে আর এর মান 1 থেকে বড়, তো লিখব এখানে আর এর মান 1 থেকে বড়, সুতরাং সমষ্টি আমরা লিখে নিব আমরা এস এন সমান এ আর টু দি পাওয়ার n মাইনাস 1/r-1, বা যেহেতু বলেছে যে প্রথম 14টি, তাহলে n এর মান আমরা 14 লিখব, n 14 সমান এর মান আছে 3, আর এর মান আছে এখানে 3, n এর মান আছে এখানে হচ্ছে 14 মাইনাস 1/, আর এর মান এখানে কত আছে 3 মাইনাস 1। আমরা এখানে চলে যাব, দেখো তাহলে এস 14 সমান 3, 3 উপরে 14 মাইনাস 1/, 3 থেকে 1 বিয়োগ করলে 2, বা এস 14 সমান 3/2 আমরা এই পাশে বাইরে নিয়ে আসি, তারপরে আমরা 3 উপর 14 মাইনাস 1, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা এটাই নির্ণয় করলাম যে প্রথম 14টি পদের সমষ্টি কত। তাহলে প্রথম 14টি পদের সমষ্টি হচ্ছে 3/2 ইন্টু 3, তার পাওয়ার হবে 14, এখানে 3 সোজা মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখবে, আমরা আরও অঙ্ক করব। আমরা 14 নম্বর অঙ্কটা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, log 2 log 4 log 8, এখানে বলা হয়েছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা খেয়াল করো, আমরা এটাকে একটা আমরা এভাবে লেখা যায় যে log 2 প্লাস log 4 কে লেখা যায় 2 স্কোয়ার, আর log
8কে লেখা যায় 2q। তো আমরা লগ 2, লগের নিয়ম অনুযায়ী এখানে পাওয়ার থাকলে সেটা এই পাশে সহগ আকারে আসে, এটা আমরা লিখতে পারি, অর্থাৎ 2 log 2, এটা সহগ আকারে আসে, অর্থাৎ 2 এর উপরে যে পাওয়ার আছে 3টা লগের নিয়ম অনুযায়ী আমরা এবার সহগ আকারে লিখতে পারি, অর্থাৎ 3 log 2 এটা লিখতে পারি। এখন আমরা এখান থেকে log 2 আমরা কমন নিব, কি থাকবে 1 যোগ আমরা 2 যোগ 3 যোগ। খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পূর্বেই একটা সূত্র লিখে দিয়েছি যে এটা একটা স্বাভাবিক সংখ্যার যোগফল। তো স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা কিন্তু জানি যে n ইন্টু n প্লাস 1/2, কিন্তু n মানে কত, এখানে n মানে এখানে বলা হয়েছে n মানে 10, অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে আমি এখানে লিখবো 10 ইন্টু 10 প্লাস 1/2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? এখানে যেহেতু এটা 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম অনেক দূর আছে, অর্থাৎ n পর্যন্ত আছে, তো এটা আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল। আর স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1/2। আর এখানে n তো পদ বলতে বোঝানো হয়েছে যে এখানে বলেছে যে প্রথম 10টি পদের সমষ্টি, অর্থাৎ এখানে n এর মান 10, এর জন্য আমরা লিখলাম 10 ইন্টু 10 প্লাস 1/2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, অর্থাৎ log 2 ইন্টু 10 এটাকে 11/2, এটা কাটলে 5 দুগুণী 10, এর মানে কত হলো log 2 ইন্টু 5 11 55। তা 55টা আমরা এই পাশে নিয়ে আসি, 55 log 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমরা এটা অতি সহজেই নির্ণয় করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো যাই আমরা পরবর্তী আরেকটা অঙ্ক আমরা করে আসি, এবং আমি আশা করছি তোমরা টোটাল অঙ্ক আমি যেগুলো করছি সবগুলো তোমরা খাতায় উঠে নিচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি খেয়াল করে দেখো, আমি এখানে 16 নম্বর অঙ্কটা আমি করব, যে 2 যোগ 4 যোগ 8 যোগ 16। এখানে বলা হয়েছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখবা যে এটা নিঃসন্দেহে গুণোত্তর ধারা। কেন? 4/2 সমান 2, 8/4 সমান 2, 16/8 সমান 2 হলো, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ অনুপাতটা সেম হচ্ছে, অর্থাৎ 2 হচ্ছে। এর জন্য আমরা এটাকে নিঃসন্দেহে আমরা কি ধরতে পারি, গুণোত্তর ধারা বলবো আমরা। তো খেয়াল করো, এখানে লিখবো আমরা, এখানে প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r সমান 4/2 সমান 2 হলো। খেয়াল করে দেখো, এখানে যেহেতু বলা হয়েছে যে n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ সমষ্টি, সেক্ষেত্রে আমাদের এখানে সমষ্টির যে একটা শর্তটা ছিল সেই শর্ত লিখতে হবে, যে এখানে r এর মান 1 এর থেকে বড়, সুতরাং লিখবো যে n সংখ্যক পদের সমষ্টি 254। তা আমাদের যেহেতু এখানে বলা হচ্ছে r এর মান 1 এর থেকে বড়, সেক্ষেত্রে আমাদের সমষ্টি নিয়ে সূত্র এখানে হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 সমান 254। a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 সমান 254। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, আমরা এর মান আমাদের এখানে আছে 2, r এর মান আমরা এখানে লিখব r এর মান 2 n মাইনাস 1 বাই, এখানে r এর মান কত আছে দেখো, 2 মাইনাস 1 সমান 254। তো আমরা এখান থেকে আমরা সরাসরি আমরা এখানে চলে যাব, যে 2n মাইনাস 1, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো, সমান 254 হলো, বা 2 ইন্টু 2n মাইনাস 2 1 2, এটা আমরা লিখলাম। আচ্ছা, আমাদের এটা না লিখলেও কোনো সমস্যা, এই লাইনটা আমরা এভাবে না লিখলেও কোনো ক্ষতি হবে না। দেখো আমরা এভাবে লিখবো, বা 2 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1 সমান 254,
বা আমরা জানি গুণ থাকলে এই পাশে ভাগ হয়ে যায়। 2n-1 সমান 254/2 বা 2n-1 সমান একক, এটা কাটলে 127 হয়ে গেল। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন এ পাশ থেকে মুছে দিলাম, এ পাশ থেকে আমরা এখন মুছে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা এ পাশ থেকে এখন এই পাশে চলে আসলাম। দেখো 2n সমান 127 -1 এ পাশে হবে +1 বা 2n সমান 128 বা 2 2 এর উপরে কত দিলে 128 হয়? খেয়াল করে দেখো, আমরা 128 কে ভাঙিয়ে যাব। 2 6 4, 2 দিয়ে 32 দিব, 2 দিলে 16 হয়ে গেল, 2 দিলে 8 হয়ে গেল, 2 দিয়ে 4 হয়ে গেল, 2 দিলে আবার 2 অর্থাৎ 2 কয়বার আছে দেখো, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 এর উপরে 7 দিলে তার মান হবে 128। এখন খেয়াল করে দেখো, আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে বেস সমান হলে পাওয়া সমান হবে এবং পাওয়া সমান হলে বেস সমান হবে। তো খেয়াল করে দেখো, এখানে যেহেতু বেস সমান, তাহলে কি লিখবো আমরা? পাওয়া সমান লিখবো, অর্থাৎ n সমান 7। এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে বলেছে যে n এর মান নির্ণয় করো। তো আমরা এখানে n এর মানটা নির্ণয় করলাম, এভাবে নির্ণয় করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ, সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা সর্বশেষ একটা অঙ্ক করেই আজকের মতো আমরা বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে তোমাদের এই অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি। খেয়াল করে দেখো, আমরা এই অঙ্কটা আগেই করতে পারতাম, অর্থাৎ নাম্বার হচ্ছে 8। 8 নম্বরটা একটু বড় এবং 8 নম্বর অঙ্কের মধ্যে একটু বুঝতে হবে বেশি, যে কারণে আমি এই 8 নম্বরটা তোমাদের সর্বশেষ করে দিচ্ছি। তো তোমরা ধৈর্য সহকারে দেখো যে কীভাবে আমি 8 নম্বর অঙ্কটা অতি সহজে তোমাদের সমাধান করে দিই। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখলে তোমরা এই অধ্যায়ে যত অঙ্ক থাকুক না কেন এবং যত অঙ্কই যেভাবেই সৃজনশীল আকারে বানিয়ে আসুক না কেন, তোমরা ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে সক্ষম হবা, আমি আশা করছি। তো চলো যাই। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 8 নম্বর এখানে বলেছে একটি গুণিত ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটি তৃতীয় পদ কত? তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু ধারাটি অলরেডি উল্লেখ করে দিয়েছে যে একটি গুণিত ধারার পঞ্চম পদ। তো আমরা এখানে পঞ্চম পদটা আমরা লিখব যে এখানে পঞ্চম পদ দেখো AR 5-1 সমান AR 4। দশম পদ AR 10-1 অর্থাৎ AR 9। দেখো এখানে বলা আছে পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81। তাহলে আমরা লিখবো যে শর্তানুযায়ী আমরা লিখব AR 4 সমান 2√3/9। এটা আমরা 1 নং সমীকরণ ধরব এবং ও AR 9 অর্থাৎ দশম পদ কত আছে? 8√2/81। এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের যেহেতু তৃতীয় পদ বলেছে, এর জন্য আমাদের AR 3-1 অর্থাৎ AR 2 অর্থাৎ এর মান এবং আর এর মান আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দুটো সমীকরণ থেকে আমাদের এর মান এবং আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো যে আমি কিভাবে অতি সহজে এর মান এবং আর এর মান নির্ণয় করি। তোমরা একটু দেখলেই বুঝতে পারবা যে আমি কোন কৌশলটা অবলম্বন করি। খেয়াল করে দেখো, এখানে আর এর পাওয়ার হচ্ছে 9, এখানে আর এর পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ 9 4 থেকে বড়, 9 4 থেকে বড়। এর জন্য আমরা এই 2/1 হতে লিখব। এবং ভাগ কেন করব? ভাগ করলে এ আর এ কেটে যাবে, থাকবে আর এর মান, এর জন্য আমরা ভাগ করব। তো দেখো আমরা ভাগটা কিভাবে করি। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমি এটুক মুছে দিলাম, আমরা এই লাইনটুকু মুছে দিলাম।
এখন তোমরা লিখবে যে 2/1 হতে পাই। দেখো এখানে 2 আছে কত, এ আর 9, এবং 1 আছে কত, এ আর 4, সমান এখানে কত আছে 8√2/81 ভাগ কত 2√3/9। সুপ্রিয় শিক্ষার্থী আমরা লিখে ফেললাম। এখন আমরা এটুকু মুছে দিচ্ছি। এখন আমরা এটুকু আমরা ক্যালকুলেশন করব। দেখো আমরা যেহেতু এ আর এ কেটে যাচ্ছে, এবার ভাগের সময় বেজ 1 থাকলে পাওয়ার মাইনাস হয়ে যাবে। আমি আবার বলছি, ভাগের সময় বেজ 1 থাকলে পাওয়ার মাইনাস হয়ে যাবে। তা খেয়াল করে দেখো, তাহলে আমরা এই জন্য আমরা সেই নিয়ম অনুযায়ী আমরা লিখবো আর 9 - 4 সমান, এটা লিখবো আমরা এভাবে 8√2/81, গুণ দিলে 9 উপরে গেল, 2√3 আসলো নিচে। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, বা আর এর পাওয়ার 5। দেখো আমরা এটা কাটবো, 9 নং 81, 4 দুগুণী 8, তাহলে কত হলো 4√2/9√3। খেয়াল করে দেখো, তাহলে আমরা আর 5 সমান 4 কে এরকম লেখা যায় 2 গুণ 2 ইন্টু √2, 9 কে লেখা যায় 3 গুণ 3 ইন্টু √3। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই পাশ থেকে আমরা এই পাশে চলে আসলাম। দেখো আমরা তাহলে লিখবো যে আর 5 সমান, এখানে 2 সমান লেখা যায় √2 ইন্টু √2, আর একটা 2 বাকি আছে, সেই 2 সমান লেখা যায় √2 ইন্টু √2, আর √2 কিন্তু আমাদের এখানে আছে। এখন একই নিয়ম অনুযায়ী 3 সমান লেখা যায় √3 ইন্টু √3, আর আরেকটা 3 সমান লেখা যায় √3 ইন্টু √3 ইন্টু √3, বা r⁵ সমান। খেয়াল করে দেখো আমরা এটা কীভাবে লিখতে পারি, √2 উপরে আমরা 5 লিখতে পারি, √3 উপরে আমরা 5 লিখতে পারি, r⁵। তো এখন এখানে আমরা বোঝার সুবিধার্থে আমরা, যেহেতু এখানে √2 আছে, এখানে √3 আছে, √2 উপর 5 আছে, √3 উপর 5 আছে, আমরা এক বড় করে রুট দিয়ে 2/3 দিয়ে আমরা 5 লিখলাম। অর্থাৎ কী লিখলাম, এটা আর 5 সমান √2/3, তার পাওয়ার হবে 5। খেয়াল করে দেখো, তাহলে এখানে যেহেতু আমাদের এখানে পাওয়ার মিলে যাচ্ছে, তাহলে বেস আমাদের সমান হবে, অর্থাৎ আর সমান কত হবে √2/3। খেয়াল করে দেখো আমরা এখানে আর এর মানটা বের করে নিলাম। আমরা আর এর মান কত হয়েছে, √2/3। আমরা আর এর মানটা আমরা বের করলাম। এখন আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমরা কি করব, যে আর এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। আমরা এই লাইনটুকু মুছে দিলাম। এখন আমরা লিখব আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো আমরা আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ এখানে কি ছিল, এখানে ছিল ar4 সমান 2√3/9। দেখো আমরা এর মান নেই, আর এর মান আছে কত, √2/3, আর তার পাওয়ার হবে কত 4 সমান 2√3/9। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো এখন এটা কীভাবে লিখব, √2/3 তার পাওয়ার 4, এর মানে হচ্ছে √2 আমরা 4 বার লিখবো, অর্থাৎ √2 গুণন √2 আর √3 ওপরে 4 আছে, এর মানে আমরা √3 4 বার লিখবো, √3 গুণন সমান 2√3/9। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো এখন খেয়াল করে তোমরা দেখবে যে √2 আর √2 গুণ করলে শুধু একটা 2, এটা তোমরা জানো, আর একটা √2 আর একটা √2 গুণ করলে 2, একই নিয়ম অনুযায়ী এখানে 3, এখানেও 3 হবে, সমান 2√3/9 হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, আমি এখন এই লাইনটুকু, অর্থাৎ এই লাইনগুলি মুছে দিব।
এখন আমরা এখানে চলে আসলাম। দেখো এ 2 দুগুণে 4 3 তিরিক্ষে 9 সমান 2√3/9 বা এ সমান দেখো 2√3/9, এখানে গুণ আসতে তাহলে এ পাশে ভাগ হয়ে গেল, বা এ সমান দেখো 2√3/9 গুণ দিয়ে 9 উপর গেল, 4 আসলো নিচে, তাই 9 9 কেটে গেল, 2 দুগুণে 4 বা এ সমান কত হলো √3/2। অর্থাৎ এর মান পেলাম কত √3/2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আমি যেগুলো অর্থাৎ এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে যত মানে সমাধানের ক্ষেত্রে যেভাবে সমাধানগুলি করেছি বা সমাধানটুকু করেছি তোমরা আশা করছি সবটুকুই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আমাকে লিখে জানাতে পারো, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো খেয়াল করো, আমরা এখানে এখন দেখি আমরা এই লাইনগুলি মুছে দিই। তোমরা দেখবে আমরা যে পেয়েছি এখানে আর এর মান আমরা পেয়েছি √2/3 এবং আমরা এর মান কত পেলাম √3/2। দেখো আমরা আর এর মান √2/3 পেয়েছি এবং এর মান √3/2 পেয়েছি। তা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি যে তৃতীয় পদ নির্ণয় করার ক্ষেত্রে এ আর তার আর এর পাওয়ার হবে 3 - 1, অর্থাৎ এ আর তার পাওয়ার হবে 2, অর্থাৎ আমাদের এ আর আর এর মান আমাদের লাগবে তৃতীয় পদ নির্ণয় করার ক্ষেত্রে। তো আমরা এর মান এবং আর এর মান অটোমেটিক্যালি আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা লিখব সুতরাং তৃতীয় পদ কি হবে এ আর 3 - 1, অর্থাৎ এ আর 2। এখন এর মান আমাদের কত হলো √3/2, আর এর মান আমরা কত পেয়েছি √2/3, তার পাওয়ার হবে 2। যেহেতু আর এর পাওয়ার আছে 2, এই জন্য আমরা এখানে আর এর মান √2/3 বসিয়ে তার পাওয়ার দিলাম 2। খেয়াল করো √3/2, আমরা স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে, অর্থাৎ 2/3 থাকছে। এখন 2 কেটে গেল, এখন কত হলো খেয়াল করো, অর্থাৎ √3/3। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লাইনগুলি এখন মুছে দিচ্ছি। এখন আমরা এটা উত্তর লিখলে হবে। তো আমাদের বইতে সাধারণত যে উত্তরটা আছে আমরা বইয়ের উত্তরই নিয়ে আসি। দেখো কীভাবে নিয়ে আসি, দেখো এখানে আমরা লিখব যে √3/3 সমান কি লেখা যায় √3 গুণন √3। তাহলে খেয়াল করো এই √3 কেটে গেল, তো উপরে কিছু নাই মানে 1 আছে আর নিচে আছে √3। তো এটাই আমাদের নির্ণয় উত্তর যে তৃতীয় পদ কত, অর্থাৎ আমরা যে অঙ্কটা করলাম যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত। তো আমরা ধারাটির তৃতীয় পদ নির্ণয় করলাম যে কত 1/√3, এটাই হচ্ছে ধারাটির তৃতীয় পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তোমরা এতক্ষণ যারা আমার এই ক্লাসটিকে ধৈর্য সহকারে দেখলে তাদের সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো তোমরা যখন ঘরে বাইরে বের হবা তোমরা অবশ্যই মাস্ক পরিহিত করে ঘরের বাইরে বের হবা, এবং তোমাদের যারা বন্ধু আছে তাদেরকেও বলবা তারা যেন ঘরে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিহিত করে ঘরে বাইরে বের হয়। এবং তোমাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জাকির হোসেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।